আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। উদ্ধার ২৬ জনের মধ্যে একজনের মরদেহ হস্তান্তর, বাকি কয়েকজনের দাফন সম্পন্ন। সাময়িকভাবে পদ্মায় উদ্ধার অভিযানের সমাপ্তি, কোনো পরিবার নিখোঁজের দাবি করলেও আবারও চালানো হবে। আজও দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছেন পাম্প মালিক। খুলনায় তেলের জন্য হাহাকার। নাটোরের বড়াই গ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিডে ডাকা নিরাপত্তা কর্মীদের বেঁধে মালামাল লুটে নেয় ২০ থেকে ২৫ জনের দল, নিয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন অনেকেই, কিন্তু দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে পড়ে মুহূর্তেই নিভে যায় ২৬টি প্রাণ। প্রিয় স্বজন হারিয়ে কোথাও চলছে আহাজারি, কোথাও নিস্তব্ধ হয়ে গেছে পুরো বাড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাজবাড়ীর আহনাফ রায়ানের সঙ্গে প্রাণ গেছে তার মা আর ভাগ্নের। মা মেয়ে হারিয়ে নিঃস্ব একটি পরিবার, আবার স্বামী সন্তান হারিয়ে পাগল প্রায় আরেকটি সংসার। এই অশ্রু স্বজন হারানোর। দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাসডুবির ঘটনায় প্রাণ গেছে প্রিয়জনের। কোনো সান্ত্বনাতেই থামছে না কান্না আর আহাজারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ রায়ানের প্রাণও গেছে দৌলতদিয়া ট্র্যাজেডিতে। গ্রামের বাড়ি রাজবাড়ীর ভবানীপুরে স্বজনদের সাথে ঈদ শেষে মা ও ৭ বছরের ভাগ্নেকে নিয়ে ফিরছিলেন ঢাকায়, কিন্তু ফেরিঘাটেই থেমে যায় তাদের পথ। দুর্ঘটনায় মারা যান সবাই। বন্ধু, সহপাঠী আর এলাকার মানুষ মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক মৃত্যু। আমি আমার বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করি, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভাগ্নের শাশুড়ি, তারপর শালা আর আমার ভাগ্নের ছেলে তাজবির, ৩ জন মারা গেছে। এখানে একটা ফ্যামিলির ৩ জন মারা গেছে। শুধু এটাই না, পুরো রাজবাড়ির বিভিন্ন জায়গায় আমাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই অনেকেই মারা গেছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ জনই রাজবাড়ীর বাসিন্দা। ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। মা মেয়ে, মা ছেলে আর স্বামী স্ত্রী সহ একই পরিবারের আছে একাধিক সদস্য। এদের গ্রাম আর পরিবার আলাদা হলেও শোকের ভাষা একই। নদীতে তলিয়ে গেছে প্রিয়জন। ঘর জুড়ে কান্নার রোল, দীর্ঘশ্বাসের নীরবতা এলাকা জুড়ে। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা আসলে রাজবাড়িতে এর আগে কখনো হয় নাই। পুরো রাজবাড়িবাসী আজকে শোকে খুবই কাতর হয়ে আছে। এটা যতটুকু আমরা দুর্ঘটনা বলছি, তার থেকে বেশি এটা আমরাকে স্ট্রাকচারাল একটা কিলিংও বলা যায়। কারণ এই যে একটা অব্যবস্থাপনা রয়েছে, এত অনিয়ম, এগুলোর কারণে কিন্তু এই ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে। নিহতদের জানাজায় অংশ নিয়ে শোক জানানোর পাশাপাশি দুর্ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। 2টা তদন্ত কমিটি করেছি। লড়াই করেও দৌলতদিয়া ঘাটে ঠেকাতে পারেননি এতগুলো মৃত্যু। শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন চালক, কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাস। চোখের সামনেই ঢাল বেয়ে পদ্মায় তলিয়ে যায় যানটি। যাত্রীদের তো বাঁচাতেই পারেননি, শেষ রক্ষা হয়নি চালকেরও। সেই মর্মান্তিক দুর্ঘটনায় মিলেছে ২৬ জনের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী ঘাট এলাকা। দৌলতদিয়া থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে উঠেছিলেন কালাম। পন্টুনে বাসটি অনেকক্ষণ থেমে থাকায় কিছুক্ষণের জন্য নেমে দাঁড়ান তিনি। তখনই বাসটির হয় ব্রেক ফেল। ঢালু জায়গা পেরিয়ে উল্টে যায় নদীতে। ড্রাইভার ব্রেকে খাড়া রয়েছে, ব্রেকে পা দিয়ে খাড়া রয়েছে, মানে ও দাঁড়াই গেছে পাড়া দিয়ে, কিছু তাও ব্রেকে কোনো কাজ করে নাই। অটোতে মানে কয়েক সেকেন্ড, মানে দেখলে বোঝা যাবে না কয়েক সেকেন্ডের ভিতরে কাহিনি, 30 সেকেন্ডের ভিতরে মানে নাই গাড়ি পানির তলে। দুর্ঘটনার পরদিন সকালে উদ্ধার করা হয় বাসটির চালক আরমান খানের মরদেহ। দৌলতদিয়া ঘাটের কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাতেই উদ্ধার করা হয় বাসটি। এরপর থেকেই নদীতে চলে ডুবুরিদের তল্লাশি। একে একে ১৯ জনের লাশ উদ্ধার করা হয় রাতেই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবারও স্বজনদের ভিড়, আহাজারি। তখনও নিখোঁজ অনেকেই। এই বাসে উঠেছে, মানে এই যে ব্যাগটা নিয়ে আইছিল বাইকতে, সে বাইকতে হলো একটা প্লাস্টিকের ব্যাগ, একটা কাপড় আর একটা হলো শার্ট। ওই শার্ট দিয়ে আমরা চিনছি। আসার পরে অনেক খোঁজাখুঁজি, ধরুন অনেক কিছু হলো। রাত ভর বৃষ্টি, ঝড় বৃষ্টির ভিতরে থাকার পরে সকালে ভোরের দিকে আমাদের একটা লাশ পেলাম। চাচির লাশটা পাওয়া গেছে। নিখোঁজদের তালিকা করে আবারও নদীতে নামে ডুবুরি দল। উদ্ধার করা হয় মোট ২৬ জনের মরদেহ।
একসাথে খাইছি, খাওয়া দাওয়া করে ওর মতো চলে আসলো বলে মামা চলে গেল। সাময়িকভাবে অভিযানের সমাপ্ত ঘোষণা করা হয়, তবে কোনো পরিবার নিখোঁজের দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। অনেক জায়গাতেই রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। রাজশাহী নগরীতে বেশিরভাগ পাম্পেই তেলের সংকট, দু একটি স্থানে অকটেন ডিজেল মিললেও চাহিদার তুলনায় কম। একই চিত্র খুলনাতেও। স্বাধীনতা দিবসের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় সংকট বেড়েছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। সাতক্ষীরায় পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও থেকেও চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না ক্রেতারা। তবে অতিরিক্ত টাকা দিলে খোলা বাজারে পর্যাপ্ত তেল বিক্রি হয়, এমন অভিযোগও আছে। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ফিলিং স্টেশন মালিকদের উদ্বেগের কারণে বিভিন্ন জেলায় পাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে দেখা গেছে। কোনো জায়গায় তেল নাই, এটা আমাদের মেনে নিতেই হবে ভাই। এটা নট অনলি মানে আমরা বাঙালি বাংলাদেশি তা না, সারা বিশ্বেই কিন্তু একই অবস্থা। স্বাধীনতা দিবসের জন্য ডিপো বন্ধ রাখছে, যার কারণে আমরা তেল উত্তোলন করা সম্ভব হয় নাই। আগামীকাল শুক্রবার খোলা থাকবে, শুক্রবারে আমরা তেল উত্তোলন করব। তেল উত্তোলন করে আমরা আনার পরে আমরা তেল বিতরণ করতে পারবো আশা করি। আর পেট্রোল পাম্পগুলোতে আসলে পেট্রোল এবং অকটেন গতকাল বিকাল থেকেই শেষ হয়ে গেছে এবং পেট্রোল পাম্পের সামনে গিয়ে বাঁশ এবং দড়ি দিয়ে তারা অলরেডি সেটা জানিয়ে দিয়েছেন যে পাম্পগুলো তেল শেষ হয়ে গেছে, কেউ যেন পাম্পে ভিড় না করে। আমরা দেখেছি শহরের মোটরসাইকেল বা প্রাইভেট গাড়িগুলো যারা অকটেন এবং পেট্রোলে চলে তারা বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে তেল সংগ্রহের চেষ্টা করছেন, কিন্তু তারা যে পাম্পেই যাচ্ছেন কোনো পাম্পেই তেল পাচ্ছেন না। বিশেষ করে পাম্প মালিকরা জানাচ্ছেন যে ডিপো থেকে আজ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় তেল বা সরবরাহ করা হয়নি এবং এই তেল সরবরাহ না করার কারণে নাটোরের বড়াই গ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, নির্মাণাধীন পাওয়ার গ্রিডে সিভিল কনস্ট্রাকশন ও ইলেকট্রিক্যাল ফিটিংসের কাজ চলছে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন 4 জন কর্মী। গতরাতে বাইরে খাবার খেয়ে তারা ভেতরে ঢোকার জন্য গেট খোলার সময় হানা দেয় 20 থেকে 25 জনের সশস্ত্র ডাকাত দল। নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে তারা। পরে মালামাল লুট করে ট্রাকে পালিয়ে যায়। যাওয়ার সময় সিসি ক্যামেরার 2টি ডিভিআর মেশিনও নিয়ে যায় তারা। ভোরের দিকে নিরাপত্তা কর্মীরা নিজেদের মুক্ত করতে সক্ষম হয়। পরে 999 ও ফোন করে সংশ্লিষ্টদের ডাকাতির বিষয়টি জানায় তারা। প্রকল্পের কর্মকর্তারা জানান, লুট হওয়া মালামালের মূল্য প্রায় 2 কোটি টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির পক্ষ থেকে 35 থেকে 40 জনের বিরুদ্ধে